বর্তমান বিএনপি গভর্নমেন্ট হচ্ছে সালামের বিএনপি গভর্নমেন্ট। রিস্ক ইজ দ্য প্রফিট অফ বিজনেস, আমরা জানি রিস্ক নিতেই হবে। বর্তমান বিএনপি গভর্নমেন্ট হচ্ছে শেয়ার বাজার লুটকারীদের বিএনপি গভর্নমেন্ট, যা একটা 2/3 মেজরিটির গভর্নমেন্ট আসলে বিরোধী দল তাদের কাছে শুধুমাত্র নামে মাত্র। কেমন হতে যাচ্ছে এবারের বাজেট? এই বাজেটে তরুণদের জন্য কি কি আলাদা করে খাত থাকছে? বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিলের কথা বলা হয়েছে, আপনি জেনে থাকবেন। সেটি বাস্তবায়নে আসলে তরুণদের কাছে সেই বাজেট কতখানি পৌঁছাতে পারে বলে ধারণা করছেন? দীর্ঘ 17 বছরের পরে একটা বাজেট এবং অর্থনীতির এই ধরনের টালমাটাল অবস্থায় এটা ভীষণ চ্যালেঞ্জিং জিনিস। একই সাথে সরকারি দল এর পাশাপাশি বিরোধী দল জামাত ইসলামী এবং এনসিপি যখন ছায়া বাজেটগুলো দিয়েছে, সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাগুলোতে প্রতিফলিত হয়েছে। এটা বাংলাদেশের পলিটিক্সের জন্য একটা আশা জায়গা নিয়ে দিক এবং ইতিবাচক দিক। কিন্তু একই সাথে বাজেট সেশন চলমান অবস্থায় রেখে বাংলাদেশের অর্থনীতির যে প্রাণগুলো ছিল, সেটা হোক ব্যাংকিং সেক্টর, সেই সেক্টরগুলো আবার পুনরায় যে পুরনো লুটেরাদের হাতে তুলে দেওয়া, যে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদী আমলে যারা ব্যাংকগুলোকে লুট করেছে, যারা বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোগুলোকে ধ্বংস করেছে, যারা শেয়ার বাজার লুট করেছে, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি লক্ষ টাকাগুলো বিদেশে পাচার করেছে, তাদের ব্যাপারে বাজেটে এই যে টাকাগুলো বিদেশে পাচার হয়েছে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা আমরা দেখিনি। এবং সংসদে আমরা প্রশ্নও দেখেছি যে হচ্ছে এ ব্যাপারে অর্থমন্ত্রীর কাছে জানতেও যাওয়া হয়েছে যে তার এ ব্যাপারে, কিন্তু তার প্রশ্ন উত্তরগুলো অনেক বেশি অস্পষ্ট ছিল। তো সেই বিষয়গুলোতে মাথায় রেখে আমার কাছে মনে হয় যে আমরা তো ভেবেছিলাম যে বিএনপি গভর্নমেন্ট, আমরা ছোট থেকে জেনে এসেছি যে মজলুমের গভর্নমেন্ট, যারা ডেমোক্রেসির জন্য কাজ করে তাদের গভর্নমেন্ট, যারা শেয়ার বাজারে যারা টাকা হারায় যে সমস্ত লুটেরাদের জন্য তাদের পাশে থাকার গভর্নমেন্ট। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান বিএনপি গভর্নমেন্ট হচ্ছে সালামের বিএনপি গভর্নমেন্ট। বর্তমান বিএনপি গভর্নমেন্ট হচ্ছে শেয়ার বাজার লুটকারীদের বিএনপি গভর্নমেন্ট, যারা বাংলাদেশের ফ্যাসিবাদী কাঠামোটাকে পুনরায় আবার নতুন করে বাংলাদেশ এস্টাবলিশ করতে চায়, তাদের সহযোগী হয়ে যাচ্ছে বিএনপি গভর্নমেন্ট। তো আমাদের কাছে এটা মানে খুবই দৃষ্টিকটু এবং খুবই দুঃখজনক ঘটনা যে বাংলাদেশে আমরা যে নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশের একটি যাত্রা আশা করেছিলাম, তো প্রথম 100 দিনের এই সরকার তাদের বাজেট অনেকগুলো ইতিবাচক দিক থাকা সত্ত্বেও ম্যাক্সিমামই নেতিবাচক, এবং যেটা হচ্ছে জনগণের যে মৌলিক চাহিদা, জনগণের যে ট্রাস্ট বাংলাদেশের ইকোনমির প্রতি, সেই ট্রাস্টকে ব্রেক করছে। একটি বাজেট উত্থাপিত করা হয়েছে, আমি সেটা শুরু করব। সেই জায়গাতে আপনি আসলে সেখানকার ওই বাজেটে আপনি কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা, সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, শুধু জামাত ইসলামী না, জামাত ইসলামী দিয়েছে, এনসিপিও দিয়েছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ইতিবাচক দিক, কিন্তু এটা পূর্ণ ডিপেন্ড করে সরকারের উপরে যে আসলে সরকার কিভাবে এগুলোকে দেখে। একটা 2/3 মেজরিটির গভর্নমেন্ট আসলে বিরোধী দল তাদের কাছে শুধুমাত্র নামে মাত্র, মানে কোনো সংসদীয় গণতন্ত্র তারা চাইলেই এটাকে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে এটাকে একদম ছুঁড়ে ফেলে দিতে পারে। তো সরকারের তো মানে পাবলিক ট্রাস্ট গেইন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের ইকোনমির প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের ট্রাস্ট আছে কিনা। সেই জায়গাটাতে জামাত ইসলামী, এনসিপি তারা যেগুলোকে দিয়েছে এগুলো গণতন্ত্রের জন্য ভালো, কিন্তু সেই জায়গাটা সরকার মানবে কিনা এটা তো ডিপেন্ড করবে সরকারের উপর। জামাত ইসলামের পক্ষ থেকে যে ছায়া বাজেট দেওয়া হয়েছে, সেখানে সবচেয়ে বড় বাজেটের বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে। এই সম্পর্কে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? বাংলাদেশে তো জনপ্রশাসন অনেক বড় একটা খাত, জনপ্রশাসন, শিক্ষা, সামরিক, চিকিৎসা নয় কেন, জনপ্রশাসন খাত কেন? জনপ্রশাসন খাতটা অনেক বড়। সেখানে মনে হচ্ছে যে পে স্কেলটাকে ওনারা খুব বেশি হাইলাইট করেছেন, যে পে স্কেলে আমাদের যেহেতু অনেক বড় একটা ইনফ্লেশন হচ্ছেই প্রত্যেক বছরে, তো সেই ইনফ্লেশনের কারণে যারা সরকারি চাকরিজীবী কিংবা যারা সরকার থেকে সরাসরি বেতনভোগী, তো তাদের যে বেতনের মধ্যেই সংসার চালানোটা খুব কঠিন হয়ে যায়। এটা বাস্তবতা যে প্রত্যেক বছরে যেভাবে ইকোনমিতে ইনফ্লেশন হয়, সেই জায়গা থেকে পে স্কেলটা বাস্তবায়নের জন্য মনে হয় জামাত ইসলামী একটা বড় একটা জায়গা দিয়েছিল। সেই জায়গার কারণেই মনে হয় জনপ্রশাসনে তাদের বাজেটের আর্থিক খাতটা অনেক বেশি। জি, ধন্যবাদ আপনাকে। জিয়াউদ্দিন বাসিত, আপনার কাছে একটু আসি। এবারে আমরা দেখলাম যে এবারের বাজেটে নানা রকম সুযোগ সুবিধা তরুণদের জন্য থাকতে পারে, এরকম একটি কথা বলা হচ্ছে। দেশে বেকারত্ব দূরীকরণে, কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হচ্ছে। সবসময় আমরা আসলে এটি দেখি, কিন্তু এবারের বাজেটে একটি গুরুত্বপূর্ণ যেই দিক, সেটি হচ্ছে যে বাজেটে বলা হচ্ছে যে 10 লাখ টাকা বা তার কিছু বেশি পর্যন্ত ছাড় দেওয়া হতে পারে যারা আসলে তরুণ আছেন তাদের ক্ষেত্রে, তাদেরকে ছাড় দেওয়া হতে পারে ঋণের পরিকল্পনা। যদি তাই হয়, তাদের যদি জামানত ছাড়া 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়, সেটা আসলে ঋণ খেলাপির ঝুঁকিটা
বাড়াতে পারে কিনা? দেখুন, বর্তমান বাংলাদেশ যে অর্থনৈতিক জোনের মধ্যে আছে সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থনীতির ভাষায়। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের প্রতিটি কাজে আমরা যারা তরুণ আছি তারাই অংশীদার। আমরা যদি এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে প্রপারলি ইউটিলাইজ করতে চাই তাহলে আমাদেরকে দক্ষ হয়ে গড়ে তুলতে হবে। তো যে সরকার যে উদ্যোগটা গ্রহণ করেছে যে স্টার্ট আপ বিজনেস যারা করবে তাদের জন্য 10 লাখ টাকার মিনিমাম জায়গায় ঋণ থাকবে, ইন্টারেস্ট থাকবে না। অ্যাকচুয়ালি আপনার প্রশ্নটা ছিল ঋণ খেলাপি হওয়ার ঝুঁকি আছে কিনা। দেখুন, রিস্ক ইজ দ্য প্রফিট অফ ব্যাংক খাতের অবস্থা আমরা জানি, বৈশ্বিক হ্যাঁ ডেফিনেটলি অর্থনৈতিক মন্দার কথা আমরা জানি। সেই জায়গায় নতুন করে এই সুযোগ আবার আমাদেরকে পিছনে ফেলবে কিনা বা আমরা ঋণগ্রস্ত হয়ে যাব কিনা। আপনার যে উদ্যোক্তাদের জন্য এই ধরনের ফ্যাসিলিটিস গভর্নমেন্ট দিবে, এই ফ্যাসিলিটিসগুলো দেওয়ার প্রেক্ষিতে অবশ্যই সেই উদ্যোক্তা বা সেই ইনোভেটিভ কোনো পার্সন বা কোনো ক্রিয়েটিভ পার্সন যার বিজনেস করে দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের ভূমিকা রাখতে পারবে দেশের মানুষের স্বার্থে, সেটা নিঃসন্দেহে স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করে ওই তরুণ উদ্যোক্তাকে লোনটা দেওয়া হবে। পসিবিলিটি তো আছে, আমরা তো জানি প্রতিটি কাজই রিস্ক আছে। রিস্ক ইজ দ্য প্রফিট অফ বিজনেস, আমরা জানি রিস্ক নিতেই হবে। রিস্ক না নিলে কোনো সুযোগই নেই। আর বর্তমান সরকার তো সকলের জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে এবং সকলকে নিয়েই এই রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে। আমার সহালোচক যে কথাটা বলেছে সেই কথাটা অনুযায়ী যদি আমি বলি, আমরা দেখেছি 5 আগস্টের পরে যিনি সদ্য সাবেক ইসলামী ব্যাংকের দায়িত্ব ছিলেন তিনি কিন্তু প্রায় 5,500 লোককে চাকরিচ্যুত করেছেন। সুতরাং এটা কেন হয়েছে এটা নিশ্চয়ই উনিই ভালো জানবে যিনি করেছেন। এবং আমি অনেক মানুষের কান্না দেখেছি, হাহাকার দেখেছি এই ইস্যুতে। আর ব্যাংকিং ক্ষেত্র বা আদার্স যে কার্যক্রমগুলো বাংলাদেশে এখন পর্যন্ত আমার সমালোচক যেভাবে খুব ভালোভাবেই বর্ণনা করেছে যে আবার আগের মতো ফ্যাসিস্টরা যেরকম করেছে, অবশ্যই না, অবশ্যই সেই জায়গায় কোনো কিছুই না, এমন কোনো কিছু হচ্ছেও না। আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের যে বিষয়টা নিয়ে ইদানিং কারা আসে, গ্রাহক কারা, আপনারা বিভিন্ন ইন্টারভিউতে দেখেন যে তারা বলে আমরা জামাত ইসলামী কর্মীরা আজকে এখানে অবস্থান করছি। তাহলে কি এটা একটা নির্দিষ্ট দলের ব্যাংক? এটা ঘোষণা দিলেই তো অনেক আগেই হয়ে যেত, তাহলে তো আর এত কিছু আমরা শুনতে হতো না। আর আমাদের কিছু বিষয় আপনার স্টার্ট আপের যে ঝুঁকিটা আমি তো বলেছি সেটা আপনার হয়েছে। আমার সমালোচক অনেক কথাই বলেছে। বর্তমান প্রধানমন্ত্রী যখন নির্বাচন হয়েছে, নির্বাচনের পর দিন বিরোধী দল যারা ছিল সকলের বাসায় বাসায় গিয়ে সৌজন্যতা দেখিয়েছেন। কেন দেখিয়েছেন? উনি সকলের অংশগ্রহণে বাংলাদেশ বিনির্মাণ করবেন। কোন বাংলাদেশ? সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবেন। সেই জায়গায় আজকে পর্যন্ত গত 100 দিনে জামাত ইসলামী কয়টা জনকল্যাণমূলক কাজ করেছে, শিবির কয়টা জনকল্যাণমূলক কাজ করেছে, কয়টা বিক্ষোভ? প্রধানমন্ত্রী তো সবার, এখন জনাব তারেক রহমান উনি মাননীয় প্রধানমন্ত্রী সকলের। জামাত ইসলামেরও উনি প্রধানমন্ত্রী, এনসিপিরও প্রধানমন্ত্রী, বিএনপিরও প্রধানমন্ত্রী, আদার সকল পলিটিক্যাল পার্টির উনি প্রধানমন্ত্রী। উনি তো অনেক ইনিশিয়েটিভ নিয়েছেন। উনি 25 কোটি বৃক্ষরোপণ করেছেন। কয়টা বৃক্ষরোপণ জামাত ইসলামী বা ছাত্র শিবিরের কারো দ্বারা হয়েছে?